নার্ভাস সিস্টেমের রুগী তোমরা ইনডোরে দেখতে পাবে কিছু কিছু সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, এখন লোক অনেকদিন বেঁচে থাকছে এবং সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট তোমরা এখানে দেখতে পাবে রুগী, প্যারালাইজড রুগী, বলবে একটা সাইড পড়ে গেছে, এরকম ধরনের রুগী এরা তারপর হাসপাতালে ভর্তি হয়ে থাকে। চিকিৎসা থেকে অনেকে আরোগ্য হচ্ছে, এখন কিছুটা হচ্ছে ফিজিওথেরাপি এগুলো করে, তারপরে এটা হচ্ছে। আর যাদের সেটা হয় না তাহলে পরে সেক্ষেত্রে তাদের পক্ষ বিড়ম্বনা, পরিবারের পক্ষ বিড়ম্বনা, হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, প্রকৃতির নিয়মে এরকমভাবেই চলছে। আর এছাড়াও ইন্ডিভিজুয়াল কোনো নার্ভের ড্যামেজ হতে পারে, মোটর সিস্টেম, ক্রেনিয়াল নার্ভ সবই ড্যামেজ হতে পারে, সেজন্য গোটাগুটি একটা কনসেপ্ট থাকা দরকার, বুঝতে পারছো? এই জন্যই এখানে এটা আগে ক্লিনিক্যাল সাইডেই এটা আলোচনা হতো, পরে সেগুলো তাদের পক্ষে সময় পাওয়া যায় না, এর জন্য এরা ফিজিওলজি ডিপার্টমেন্টে দিয়ে দিয়েছে, যাতে যেমন এসে রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম এগুলো। তা এখন সেখানে তোমাদের বেসিক জিনিসটা জানতে হবে, তারপরে তোমার করতে হবে। এবং তোমাদের যে বইটা আমি রিকমেন্ড করছি এটাতেও লেখা আছে, এবং সংক্ষেপে ভালোই লেখা আছে, কিছু কিছু জিনিস এটাতে হয়তো তুমি করতে পারো, জৈনের বইটা কিছুর বেশি লেখা আছে, হ্যাঁ, সেই এখন এটাই বেশিরভাগ ক্ষেত্রে তোমার যথেষ্ট হয়ে যাবে। আর এর যে টেক্সট বইটা আছে সেটাতেও তোমার এটা। এখন যে এই যে নার্ভাস সিস্টেমটা আমাদের কি কন্ট্রোল করছে, আমাদের সমস্ত কিছুই প্রায় কন্ট্রোল করছে, হাঁটা চলা, কথাবার্তা বলা, মানুষের যে অস্তিত্বটা সেটা নার্ভাস সিস্টেমের উপরই নির্ভর করছে, বুঝতে পারছো তো? একটা অজ্ঞান লোক সে হয়তো বেঁচে রয়েছে, হ্যাঁ, কোমা স্টেজে চলে গেছে, কিন্তু সে তো কোনো কাজে লাগছে না, সেরকমের জন্য এক্সামিনেশন যখন করতে হবে প্রথমে তোমার হাইয়ার ফাংশন থেকে আরম্ভ করে তোমার যেতে হবে। তাহলে কি কি এক্সামিন করতে হবে? প্রথমে হচ্ছে হাইয়ার ফাংশনস, তারপর হচ্ছে সেন্সরি সিস্টেম, মোটর সিস্টেম উইথ রিফ্লেক্সেস, সেন্সরি সিস্টেম, তারপর তোমার এটা হচ্ছে সেন্সরি সিস্টেম, এটা হচ্ছে মোটর সিস্টেম, তারপরে ভুলে গেছি ক্রেনিয়াল নার্ভস। প্রথমে হবে তোমার হচ্ছে প্রথম যেটা হবে সেটা হায়ার ফাংশনস, তারপরে ক্রেনিয়াল নার্ভস, মোটর সিস্টেম উইথ রিফ্লেক্সেস, সেন্সরি সিস্টেম, তারপরে অটোনমিক নার্ভাস সিস্টেম। এই 5টা ধাপে করতে হবে। এই তোমাদের বইতে হয়তো একটু এদিক ওদিক লেখা আছে, এতে কিছু যায় আসে না। কারণ হাইয়ার ফাংশন বলতে মানুষের কি বোঝায়, মানুষ কেন, যে কোনো প্রাণীরই হায়ার ফাংশন একটা আছে, মানে হায়ার ফাংশন বলতে বোঝা যায় মেমোরি, ইন্টেলিজেন্স, এই জিনিসগুলো, বিহেভিয়ার, এগুলো সমস্ত হাইয়ার ফাংশন, এগুলো বলে, বুঝতে পারছি? হাইয়ার ফাংশন, স্পিচ, এই সমস্ত কথাবার্তা বলা, এগুলো হচ্ছে তোমার হায়ার ফাংশন। তাহলে এটাকে 3টে ভাগে সাধারণত এই বইটা ভাগ করেছে, 3টে ভাগ করেছে। মেন্টাল ফাংশন, হাইয়ার ফাংশনের মধ্যে এইভাবে ভাগ করেছে এরা। হাইয়ার ফাংশন, হাইয়ার ফাংশন, এর মধ্যে মেন্টাল স্টেট, মেমোরি, ল্যাঙ্গুয়েজ, এরকম ভাগ করেছে। মেন্টাল স্টেট, হ্যাঁ, যেমন সেই মেন্টাল স্টেটটার উপর নির্ভর করছে যে সেটা কি কি ফ্যাক্টরের উপরে, সেটা কতগুলো হেডিংয়ে এই বইটা ভাগ করেছে, এবং এগুলো প্রয়োজন অনুপাতে সব বই এরকমভাবে ভাগ করেনি। তারপরে সেখানে ভাগটা করেছে যেটা মনে করো অ্যাপিয়ারেন্স, অ্যান্ড বিহেভিয়ার, ব্যবহার, তারপরে হচ্ছে ইমোশন, এটা হচ্ছে ডেলুশন, হ্যালুসিনেশন, ওরিয়েন্টেশন, তোমার আইডিয়া, ওরিয়েন্টেশন, ইন্টেলিজেন্স, এগুলো দেখি
দেখে নিই পয়েন্টগুলো ভুল হয়ে গেলে পরে, কম হয়ে গেলে পরে আলোচনায় কিছু অসুবিধা হতে পারে। ইমোশন রয়েছে, ওরিয়েন্টেশন, হ্যাঁ, লেভেল অফ কনসাসনেস, লেভেল অফ কনসাসনেস। এর মধ্যে তোমার পড়ছে এই এই 6টা আইসের মধ্যে, গ্রুপের মধ্যে পড়ছে। এর মধ্যে তুমি আইডিয়াল শব্দ দিয়ে মনে রাখবে, তাহলে পরে তোমার এর মধ্যে অনেকগুলি তুমি পেয়ে যাবে। ওটা শুধু বাইরে থাকবে, আইডিয়াল শব্দের মধ্যে এটা তুমি পেয়ে যাবে সব। বুঝতে পেরেছো? এই শোনো, যদি তোমার মনে হয় যে এগুলো অবান্তর পড়ানো হচ্ছে, তুমি চলে যেতে পারো। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে চলে যেতে পারো। আমি একদম গণতান্ত্রিক লোক। হ্যাঁ, আমার সীমা সম্বন্ধে আমি সম্পূর্ণ সচেতনতা। কারোর যদি ইচ্ছা না হয় তাহলে পরে বৃথা তাকে এখানে অবরুদ্ধ রাখা ঠিক। বুঝতে পেরেছো তো? সব জায়গায় এর জন্য দেখো না, সব জায়গায় ছেড়ে দিচ্ছে। কাউকে করে এন্ট্র্যাপ করা আমার পক্ষে উচিত হবে না। তখন সে চলে যাবে, বাইরে চলে গেলে অনেক আনন্দ পাবে, ক্যান্টিনে গিয়ে ভালো মন্দ খাবে। তাকে আটকে রাখা পড়াশোনার জন্য ওইটা খুব খুব খারাপ ধরনের জিনিস। এটা পড়াশোনাটা হচ্ছে সবসময় যদি জানবে সেকেন্ডারি জিনিস, অন্যগুলো হচ্ছে সব প্রাইভেট। ফিজিওলজি ক্ষেত্রে তো সেটা আরো বেশি করে প্রযোজ্য। তা তোমার আমি যেটা বলেছিলাম যে তুমি আইডিয়াল শব্দটা মনে রাখতে পারলে তাহলে তোমার এর মধ্যে ওটা শুধু বাইরে আছে। হ্যাঁ, তারপরে তুমি শব্দগুলো মানে এই হেডিংগুলো তুমি পেয়ে যাবে। হায়ার ফাংশন সময় তুমি যে নিজে যখন চিন্তা করবে তোমার তাহলে মনে রাখতে হয় সুবিধার জন্য। সেটা এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার, ইমোশন, ডেলুশন, হ্যালুসিনেশন, ওরিয়েন্টেশন, ইন্টেলিজেন্স, লেভেল অফ কনসাসনেস। তাহলে এখন সেটা কি করবার জন্য কি হবে, যে মানে যে মনে করো এখন তোমাদের মধ্যে যার কেউ একজন যে একটু আসে, তাহলে সে তোমার এই তুমি আসো তো, এই তুমি আসো, এখানে বসো, তুমি এখানে বসো। হ্যাঁ, আরে তোমার এই নার্ভাস সিস্টেমের মধ্যে সুস্থ অসুস্থ লোককে ডিফারেন্সিয়েট করা খুব কঠিন। বুঝতে পেরেছো তো? আমি যেমন নিজেকে অসুস্থ বলে মাঝে মাঝে মনে করি যে না সিস্টেম, তারপরে যে না এটা ঠিকই আছে, কারণ এটা হচ্ছে ওয়েভের অ্যাম্পলিটিউডের উপর নির্ভর করে। বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ, এই জন্য যেইখানে বসবে সে সুস্থও বটে, আবার আংশিকভাবে খুব আংশিকভাবে অসুস্থও বটে। সেজন্য তাকে এইগুলো তার উপরে এই পরীক্ষাগুলো করা যাবে এবং সে সুন্দরভাবে উত্তর দিতে পারছে কিনা তুমি সেটা বুঝতে পারবে। যেমন এখানে যে অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার, তার মানে একজন লোক যখন এসছে, তাহলে অ্যাপিয়ারেন্স মানে কি, এর পোশাক ঠিক আছে কিনা, তার ড্রেস বা তার অন্যান্য যে অ্যাটিটিউড ঠিক মতো এসে বসলো কিনা, তার বিহেভিয়ার, এগুলো দেখে তুমি সেটা বুঝতে পারবে। এবং এর যখন বসে রয়েছে তার কোনো অ্যাবনর্মালিটি অন্য কিছু থাকতে পারে সুস্থ লোকের। যেমন দেখবে হ্যাবিট স্প্যাজম মানে টিক্স বলে না, TICS, টিক্স মানে হচ্ছে হ্যাবিট স্প্যাজম। দেখবেন অনেক লোক চোখ পিটপিট করে, খানিক্ষণ বাদে চোখ পিটপিট করছে, এরকম লক্ষ্য করে নিশ্চয়ই দেখেছো। বা কেড়ে করে দেবে, এরকম ধরনের মুভমেন্ট করছে, মানে সে অলমোস্ট অটোমেটিক এবং ইনভলান্টারি, কিন্তু খানিক্ষণ বাদে সে কথাবার্তা বলছে, এরকম মুভমেন্ট করছে, এরকম একটা মুভমেন্ট করছে। তাহলে সেটা হ্যাবিট স্প্যাজম আছে কিনা তুমি সেটা প্রথমেই বুঝে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, পোশাক ঠিক মতো আছে কিনা, তার ব্যবহার সব কিছু দিয়ে তুমি সেটা বুঝতে পারবে, কোনো টিক্স আছে কিনা, এগুলো তুমি বুঝতে পারবে। এটা হচ্ছে প্রথমে, এটা হায়ার ফাংশনের পড়ছে। তারপরে আছে তোমার এখানে যে কি রয়েছে, ইমোশন, তার মুড ঠিক মতো আছে কিনা, তার মানে যে প্রশ্ন করছে সে যথাযথ উত্তর দিতে পারছে কিনা, সেগুলোর উপরে ইমোশনটা নির্ভর করে। যেমন দেখবে যে একজন ইসেকে নিয়ে আসলে, একটা ক্রিমিনালকে নিয়ে আসলে, সে কোনো কথার হয়তো উত্তর দিতে চাইছে না, বউ ঘষে বলে সেও তো অ্যাগ্রেসিভ হয়ে উঠছে, সে বিরক্ত হয়ে উঠছে, কেন তাকে এখানে আনা হয়েছে, সেরকম দেখবে। এরকম এরকম অনেক সময় সামনে পুলিশ দাঁড়িয়ে থাকে, সে তার কাছে এক্সামিনেশন করতে যখন সে তখন হেল্প করে, বলা যায় না উত্তম মধ্যম দিতে পারে ডাক্তার। সেই জন্য সেকে তার অ্যাগ্রেসিভনেস কিছু আছে কিনা, বা এগুলো ইমোশনটা, তার মুডটা দেখতে হবে যে কীরকম আছে। বুঝতে পেরেছো? যেমন একে দেখে মনে হচ্ছে যে এর মুড ঠিকই আছে, এখানে সেই মুডের মধ্যে অন্যগুলো তোমার পড়ে যাচ্ছে। যেমন হচ্ছে মানে কারোর মনে করো কারোর কোনো অ্যাংজাইটি আছে কিনা, যার অ্যাংজাইটি থাকবে তার মুড দেখে তুমি তার কথাবার্তা না, এমনি অ্যাপিয়ারেন্সেও তুমি বুঝতে পারবে কোনো আছে কিনা। হ্যাঁ, ডিপ্রেশন থাকতে পারে কারোর, অবসাদ, বুঝতে পেরেছো, অবসাদ থাকতে পারে। দেখবে অবসন্ন লোক বসে রয়েছে, সেই কথার উত্তর দিতে চাইছে না, তার হয়তো একা যখন বসে আছে সে না রকম চিন্তা ভাবনা করছে, হয়তো কারোর চোখ থেকে জল পড়ছে, এটা অবসাদ, এরকম হতে পারে।
এবং তুমি অভ্যাস কোনো কারণ খুঁজে পাচ্ছ না, অথচ তার মনের মধ্যে অবসাদ আছে, তাকে কোনো করা যাচ্ছে না, স্টিমুলেট করা যাচ্ছে না। এই অবসাদের চরম পরিণতি এই সুইসাইডও অনেক সময় হতে পারে, বুঝতে পারছি তো? এই সমস্ত কারণ কাজে এটা আছে কিনা। ম্যানিয়া হতে পারে। ম্যানিয়া মানে হচ্ছে উল্টোটা, মানে তার গভীর উল্লাস একটা হয়েছে, যেটা হয়তো ঠিক ইনঅ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, এতটা উল্লাস না হলেই ভালো, কিন্তু সেটা হচ্ছে কারণ এটা হচ্ছে। আবার অনেকে যে ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস বলে, যেটা কিছুদিন ম্যানিয়া থাকলো, তারপর কিছুটা ডিপ্রেশন হলো, সেরকম কেস সাইকিয়াট্রিক আউটডোরে এটা পাওয়া যায়। অর্গানিক রিজন হতে পারে সাইকিয়াট্রিক কেসের বিষয়, সেগুলো তোমরা পাস করার পরে লাল বিল্ডিংয়ে গিয়ে এই সমস্ত রুগী দেখবে, এবং তারপরে নিজেদের যদি বেসিক জিনিস তোমার জানা থাকা দরকার। বা সিজোফ্রেনিয়া থাকে, সিজোফ্রেনিয়া মানে হচ্ছে সেই রুগী দেখবে যে তোমার সে মিসফিট, সে নিজের জগতের মধ্যেই আছে, তাকে দিয়ে কোনো কাজ পাওয়া খুব কঠিন, সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাকে দিয়ে কোনো কাজ পাওয়া ঠিক মতো যাচ্ছে না, বুঝতে পারছো? সে ঠিক মতন কোনো, তাকে যদি কোনো জায়গায় নিয়োগও করা হয়, সে 2 দিন পরে ছেড়ে দিল। সে প্রথমে হয়তো ঝগড়া করলো ডিপার্টমেন্টের হেডের সঙ্গে, হ্যাঁ আমাকে কেন আপনি ক্লাস টাস দিচ্ছেন না, তখন থেকে ক্লাস দেওয়া হলো। 2 দিন পরে 3 দিনের দিন তাকে আর সেই ক্লাসের সময় পাওয়া যাচ্ছে না। তখন তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, সে তখন উল্টাপাল্টা না যা খুশি তাই বলছে। মানে তার মানে কি, তার যে নিজের মানে তার ইমাজিনেশন আর বাস্তব অবস্থার সঙ্গে সে মিল খুঁজে পাচ্ছে না, এবং যার ফলে সে জগৎ ছাড়া হয়ে যাচ্ছে এবং কোনো কাজে লাগছে না। সেই জন্য অনেক সময় জার্মানিতে এক সময় এইসব লোকগুলোকে খুঁজে বার করে নিয়ে যেত গাড়িতে করে গিয়ে, তারপরে এদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দিত, মানে ইহলোক ছাড়া ব্যবস্থা করে দিত, কারণ এদের ভার কে নেবে, কোনো তো প্রয়োজনে পড়ে না এইসব লোক। হ্যাঁ, কেউ যদি তাদের রাখে তাদের আলাদা কথা, নইলে পরে রাস্তাঘাটে পেলে এরকম তাদের নিয়ে যেত এবং তারপরে তাদের ই করা হতো। তা সেটা জিনিসটা তোমার এটা ঘটতো, কোনটা ভালো মন্দ সেটা বিচার করার ক্ষমতা আমার নেই, কিন্তু এটা এরকম ঘটেছে। কিন্তু এই লোকগুলোকে দিয়ে প্রায় কোনো কাজ পাওয়া যায় না এবং সমাজের বোঝা হিসাবে থাকে, এবং এটা সাইজেবল পার্সন এরকম থাকে সব দেশে এবং সব জাতির মধ্যে রয়েছে। কেন রয়েছে কেউ জানে না, কিন্তু একবার যদি ব্রেন ডিরেঞ্জড হয়ে যায় তাহলে সেটাকে চেঞ্জ করা খুব মুশকিল। যেমন মাদার টাং আমরা যেটা শিখি সেটা ভুলে যাওয়া খুব কঠিন, বুঝতে পেরেছো? কারণ কারোর মনে হতে পারে অন্য ল্যাঙ্গুয়েজের লোকের যে এই ল্যাঙ্গুয়েজটা ভালো না, তাকে চেঞ্জ করিয়ে অন্য ল্যাঙ্গুয়েজে নিয়ে যাব, কিন্তু খুব কঠিন। অনেকদিন চেষ্টা করার পরে হয়তো কিছুটা হতে পারে, হ্যাঁ, কিন্তু সাধারণত সেটা করা খুব কঠিন। অনেক সময় মানে রিপ্রেসিভ ওয়েতে বা পানিশমেন্ট দিয়েও সেটা করা যায়নি, এই জন্য ভাষা নিয়েও নানা রকমের বিভ্রাট সৃষ্টি হয়। মানে সেটাকে চেঞ্জ করা, নিউরাল সার্কিট যেটা ডেভেলপ করে গেছে সেটাকে চেঞ্জ করা কঠিন। সেরকম সিজোফ্রেনিয়া যখন নিউরাল সার্কিটটা ডেভেলপ করে গেছে, হ্যাঁ, তখন সেটাকে আবার পুরোপুরি ফিরিয়ে আনা খুব কঠিন, কারণ সার্কিটটি সেটা ডেভেলপ করে গেছে, বহু জায়গায় কানেকশন হয়ে গেছে। তাহলেও এখন অনেক ড্রাগ বা এই সাহায্যে চেষ্টা করা হচ্ছে, এবং কেউ লোক আবার মোটামুটি এসে ফিরে আসছে, স্বাভাবিক চিন্তায় ফিরে আসছে, এটা দেখা যাচ্ছে, কাউকে দিয়ে কাজও পাওয়া যাচ্ছে। তোমার এগুলো হচ্ছে তোমার ইমোশন। তারপর হচ্ছে ডেলুশন, হ্যালুসিনেশন। আদারওয়াইজ লোকটা নর্মাল আছে, কিন্তু তার কিছু ফলস বিলিফ আছে। ডেলুশন, ফলস বিলিফ, এটা আমাদের হতে পারে, অনেকেরই ফলস বিলিফ থাকে। যেমন আমি মনে করলাম যে একটা লোক, প্রতিবেশী লোকটা আমার ক্ষতি করার চেষ্টা করছে, সেও তো ক্ষতি করার কিছু চেষ্টা করছে না, আমার মনের মধ্যে এটা ঢুকে গেছে। তাহলে পরে এবং সেখানে তাকে যদি প্রমাণ দেখানো যায় যে লোকটা ক্ষতিকর নয়, তাও থেকে যাচ্ছে, তা সেটা হচ্ছে ডেলুশন। যেমন ডেলুশনটা কোনো ক্ষেত্রে সাসপিশনে পরিণত হয়, দেখবে সন্দেহ বাতিক, হ্যাঁ, নারী পুরুষ পরস্পরের মধ্যে, এবং সেটা নিয়ে অনেক সময় অনেক খারাপ জিনিসও অনেক সময় হয়ে গিয়ে থাকে। সে মনে করছে যে তার সঙ্গে কারোর সঙ্গে একটা কোনো অ্যাফেয়ার রয়েছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, হয়তো কিছু নেই কিন্তু তার মনের মধ্যে ঢুকে রয়েছে। কোনো লোক দেখলো তার ওয়াইফ হয়তো কারোর সঙ্গে কিছুর কথা বলছে, হ্যাঁ তুমি ওর সঙ্গে কথা বলছো, নিশ্চয়ই কিছু একটা ভিতরের ব্যাপার আছে, এত খাতির কিসের তোমার? তখন তাকে হয়তো বললো, সে তাকে বুঝিয়ে বললো, সে বুঝতে চাইবে না, কারণ তার মাথার মধ্যে সেই বিকৃতিটা ঢুকে গেছে। এখন তার ফলে কি হয়, এবং এটা নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয়, এবং অনেক সময় ছাড়াছাড়িও হয়, এই সমস্ত এইগুলো এরকম হয়। এখন যদি বলেন যে কেন এখন সেটা সুস্থ লোকের কেন হচ্ছে না, কারণ তাদের বিচার শক্তিটা বেশি, প্রিফ্রন্টাল কর্টেক্স বা এগুলো থেকে বিচার বুদ্ধিটা এসে থাকে, এবং যার ফলে তারা এগুলোতে হয় না, এবং যদি বাস্তব ক্ষেত্রে হয়েও থাকে তারা কোনো ভায়োলেন্ট কোনো স্টেপ নেয় না, আইন অনুযায়ী যে মতন রয়েছে যা, বুঝতে পারছো তো? কারণ কেউ কারোর জন্য জন্মায় না পৃথিবীতে,
প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি জন্মায় এবং তার ইন্ডিভিজুয়ালি তার সেটা থাকে। মানুষ একাকী জন্মায় এবং একাকী তার কাজকর্ম করে এবং একাকী সে মৃত হয়। কাজে সেই জন্য যাদের এই জ্ঞান বুদ্ধিটা আছে তারা যদি কোনো কারণে কারো হয়তো কাউন্টার পার্ট, সে স্ত্রী বা হাজব্যান্ড, কারো যদি কোনো ব্যভিচার বা কিছু থাকে, সে সেটা বুঝতে পারে, যে সে বুঝতে পারলো, সে এটা নিয়ে বেশি মাথা ঘামায় না, সেটা যার যা বাস্তব অবস্থাটা মেনে নেয় এবং আইনানুগ উপায়, শান্তিপূর্ণ উপায়, কোনো রকম হিংসা বিদ্বেষ কিছুই থাকে না। এবং এটাই এদের সংখ্যাটাই বেশি সুস্থ বুদ্ধির লোক। এটা হচ্ছে তোমার ডেলুশন। আর হ্যালুসিনেশনটা কি? যে কোনো কিছু ইমেজের, মানে আমাদের যে সেন্সরি, যে আমাদের যে সেন্সেশন আছে, মানে স্পেশাল সেন্সের ক্ষেত্রে হিয়ারিং, ভিশন, স্মেল, কোনো কিছু নেই অথচ তার মনে হচ্ছে সেটা আছে, নেই কিছু, মানে সে দেখতে পাচ্ছে বা শুনতে পাচ্ছে, এরকম সে শুনতে পাচ্ছে, তাকে কোনো একটা হিয়ারিং তাকে তাকে সম্বোধন করে তাকে ভয় দেখাচ্ছে। এখন সেটা সিজোফ্রেনিয়া বা এই ধরনের লোকদের এগুলো হতে পারে। বা কোনো জায়গায় কোনো ঘ্রাণ নেই, সে হচ্ছে ঘ্রাণ পাচ্ছে। অনেক সময় এগুলো এপিলেপটি ফর্ম একটা কনভার্সন হওয়ার আগে কেউ খুব পেয়ে থাকে, কারণ সে যখন সাবধান হয়ে যায় যে এইবার আমার হতে পারে, কনভার্সন হতে পারে, অনেক সময় প্রিমনিটরি সিমটম হিসেবেও আসতে পারে। এটা হচ্ছে তোমার হ্যালুসিনেশন। আর ইলিউশনটা কি? জিনিসটা আছে অথচ আমার এটা অন্যরকম মনে হচ্ছে। যেমন মনে করো কেউ একটা দড়িকে সাপ মনে করছে, তাকে তো বলা হচ্ছে না ওখানে কিছু নেই, তার মনের মধ্যে রয়েছে ভয়টা। যতক্ষণ না গিয়ে কেউ ওটা দেখিয়ে দিচ্ছে ততক্ষণ অবধি তার যাচ্ছে না, সেটাকে বলে ইলিউশন। বাস্তবে একটা কিছু আছে অথচ সেখানে সেরকম তার হয়, বুঝতে পারছো তো? ইলিউশন। এখন এটা 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 হতে পারে। এখন এইরকম নানা রকম মানসিক কারণে বা ওই যে, এবং এই আলোচনাতেই বোঝা যায় এই যে অসংখ্য মানুষ আমরা যে ঘুরে বেড়াচ্ছি, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু নর্মালিটি, কিছু অ্যাবনর্মালিটি আছে, কিন্তু সেটা যখন সোসাইটিকে ব্যাহত করছে তখনই মুশকিলটা সৃষ্টি হচ্ছে। যেমন আমার যত কিছু দোষ ত্রুটি থাক, আমার এই যতদিন আমি এখানে কাজ করছি আমার এই ক্লাসগুলো অ্যালোটেড আছে, তার ফলে আমার উচিত হচ্ছে সেখানে গিয়ে নির্দিষ্ট সময় যাওয়া, এবং তোমরা দেখছো যে লোকটা নির্দিষ্ট সময় আসছে, যতটুকু জ্ঞান বুদ্ধি আছে বলছে, এটাই। এবং এটাই হায়ার অথরিটি এর থেকে বেশি কিছু চাইছে না, কারণ যে একটা লোকের যা ক্যাপাসিটি আছে সে তো আর বাড়াতে পারবে না, কিন্তু তার মধ্যে সে কাজ। কিন্তু তোমার এসে যদি দেখো যে আমার ক্লাস আছে অথচ আমি নেই, এরকম বহু লোক আছে, তখন কি হয়? একটা অসুবিধার সৃষ্টি হয়। তখন হয়তো ডিপার্টমেন্টাল হেড বা অন্য কেউ থাকলো, সে দেখলো যে তারা তো ক্লাসটা অচল হয়ে পড়ছে, অসুবিধা হয়ে যাচ্ছে, তখনই জিনিসটা আর এই জন্য সোসাইটির পক্ষে উপযুক্ত হলে পরেই আমরা ধরে নেবো তাকে সুস্থ আছে। তারপরে তোমার এই যে এখানে যে ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন মানে কি? সে যে এসছে তখন তাকে জিজ্ঞাসা করতে হবে, এই যে মহাত্মা এসছে, আপনার রোল কত? রোল 26। হ্যাঁ, এখন আমি একে জিজ্ঞাসা করবো আজকে কি বার? কি বার আজকে? মঙ্গলবার। আজকে ইংরেজিতে তারিখ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারিখ কত? তার মানে, এবং আপনি কোথায় আছেন এখন? কোথায় আছেন এখন? হ্যাঁ, ফিজিওলজি ডিপার্টমেন্ট। হ্যাঁ, কোন কোন কলেজে? এটা শান্তি মেডিকেল কলেজ। তার মানে কি? টাইম, প্লেস এবং এর সম্বন্ধে সম্যক ধারণা আছে। তার মানে এর ওইদিকে কোনো ওরিয়েন্টেশন নেই, কিন্তু ওরিয়েন্টেশনে গন্ডগোল হতে পারে। তোমরা যখন আউটডোর এরকম রুগী দেখবে, অর্গানিক এবং সাইকিয়াট্রিক প্রবলেম এরকম থাকতে পারে, ঠিক মতো সে উত্তর দিতে পারছে, তার খেয়ালই নেই তার কী বার, বুঝতে পেরেছো? সেই এইরকম হচ্ছে, ঠিকমতো বলতে পারছে না। ওরিয়েন্টেশন এটা তা থাকলে তারপরে এরকম অসুবিধা হবে। এটা ওরিয়েন্টেশন, এটা হচ্ছে ওরিয়েন্টেশন। তারপরে হচ্ছে তোমার হচ্ছে যে ইন্টেলিজেন্স। হ্যাঁ, ইন্টেলিজেন্স, সাধারণ ইন্টেলিজেন্স আছে কিনা সেটা বোঝার জন্য, যেমন এর যে বসে আছে, এ যে বসে, এ নিশ্চয়ই এখানে যখন বসে আছে এ নিশ্চয়ই স্কুলের পরীক্ষাগুলো পাশ করেছে, তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এগুলো পাশ করেছে, তারপরে এখানে জয়েন্ট এন্ট্রান্স দিয়েছে, সেটা তো পাস মার্ক পেয়েছে, তারপরে সেখানে ভর্তি হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এর যথেষ্ট ইন্টেলিজেন্স আছে, কাজে বেশি জিজ্ঞাসা করার দরকার নেই। তাহলেও দু একটা জিনিস হয়তো জিজ্ঞাসা করা যেতে পারে। হ্যাঁ, জিজ্ঞাসা করতে পারে। যেমন সেটা কী করতে পারে সাধারণ ক্ষেত্রে, যেমন হয়তো এখানে বই দেওয়া আছে, যেমন একটা ক্যালকুলেশন হয়তো তাকে বলা হলো, মনে করো 13 থেকে 5 বাদ দিলে কত থাকে? 13 থেকে 5 বাদ দিলে কত থাকে? হ্যাঁ, 8। এখন যদি 8-এর জায়গায় 7ও বলে কেউ যায় আসে না, সে তার ওরিয়েন্টেশনটা ঠিক, তার এটার ঠিকই আছে, ইন্টেলিজেন্স এমন কিছুই হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবং বা কোনো অ্যাবস্ট্রাক্ট কোনো আইডিয়া, যে কিছু একটা, যে তুমি যদি দেখো একটা লোক জলে ডুবে গেছে, তোমার কি করা উচিত?
তখন সে দেখবে ঠিক একটা না একটা উত্তর দিয়েছে তার মনে যেটা হয়, এবং এইভাবে তার মানে তার অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটাও কীরকম আছে সেটা সে বলতে পারছে। তাহলে এটা থেকে ইন্টেলিজেন্সের লেভেলটা সেটা বোঝা যেতে পারে। এরকম যেমন একে যদি জিজ্ঞাসা করি যে মে মাসের পরে কোন মাস আসবে, জুন মাস, কিন্তু ওরিয়েন্টে যদি ইন্টেলিজেন্স যদি খুব কম হয় তাহলে পরে সেটাও সে হয়তো ঠিকমতো উত্তর ঠাউর করতে পারবে না। সে হয়তো বললে হয়তো বলে যাবে মাসগুলো, কিন্তু একটা পরে একটা যে আসছে সেটা ঠিক মতো করতে পারবে না। এই হচ্ছে তোমার ব্যাপার। এটা হচ্ছে যে তোমার ইন্টেলিজেন্স। তারপর লেভেল অফ কনসিয়াসনেস। লেভেল অফ কনসিয়াসনেস এ যে বসে আছে একে আমার মনে হচ্ছে যে এর সমস্ত কনসিয়াসনেসই এর থাকছে, এর কোনো কনফিউশন নেই, কারণ এর ডেট বা সমস্ত কিছু বলেছে কনফিউশন নেই, কিন্তু কারো কারো ক্ষেত্রে কনফিউজ স্টেটে থাকে, সে বুঝতে পারছে না যে সেটা সে ঠিক কোন জায়গায় বসে আছে, হ্যাঁ সেই জায়গাটার কি নাম, কি জন্যই বা তাকে আনা হয়েছে সেটাও সে ঠিক মতন বুঝতে পারছে না, কনফিউজ স্টেট সেটা। এটা ডিমেনশিয়া প্রায় মানে সে কিছু ধারণা শক্তি তার কম, সেটা হতে পারে। অথবা স্টুপর হতে পারে। স্টুপর হচ্ছে কি, সেখানে সে তার কন্ট্যাক্ট খুব বেশি নেই, কিন্তু যদি একটু পেইন দেওয়া যায় তাহলে তার গ্রিমেসিং বা অন্যান্য ফিচার দেখা যাবে, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে স্টুপরটা হচ্ছে মাঝামাঝি স্টেট। আর কোমা হচ্ছে কি, কোনো ইনার নিড বা এক্সটার্নাল কোনো স্টিমুলাস দিলে তার কিছুই করা যাবে না, আবার কেয়ার না দেওয়া যায় তাহলে পরে সে ওই অবস্থায় শুয়ে থাকবে, বুঝতে পেরেছো তো? সে তো কিছু কাউকে কিছু জানাবেও না, কিছুই না, অথচ দেখবে তার পালস রয়েছে, তার হার্ট সাউন্ড পাওয়া যাচ্ছে, হ্যাঁ, একদম কমপ্লিট কোমাতে চলে যায় না অনেক সময়, দেখবে হেপাটিক কোমা, ইউরেমিক কোমা, বা কোনো ব্রেন মানে হেড ইঞ্জুরি হলে তারপর কোমা স্টেজে চলে যায়, এবং অনেক সময় সেটা ওই অবস্থায় অনেক বছর পড়ে থাকে। আবার দেখা যায় যে ঠিকমতো কেয়ার নিলে আবার অনেক সময় তার জ্ঞান ফিরেও আসে, কোমার পরে সেটা জ্ঞান ফিরেও আসে। তাহলে এগুলো হচ্ছে তোমার হাইয়ার ফাংশন এগুলো। তারপরে হচ্ছে তোমার মেমোরি। মেমোরি মানে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটলে সেটা আমরা রিকল করতে পারি তো, কোনো একটা জিনিস জীবনে ভালো মন্দ যা কিছু ঘটনা ঘটছে সেটা রিকল করতে পারি। কোনোটা আছে যে রিসেন্ট মেমোরি। রিসেন্ট মেমোরি হচ্ছে যে তাকে যে ঘটনাটা মিনিট বা আওয়ার বা ডে এর মধ্যে যে ঘটেছে সেটা সে মনে করতে পারছে কিনা। রিসেন্ট মেমোরি অনেক সময় লস্ট হতে পারে, হ্যাঁ, বা ইনঅ্যাটেন্টিভ হলেও আমাদের লস্ট হতে পারে। যেমন আমাকে 5টা জিনিস কিনতে বলা হলো, আমার যে রিসেন্ট মেমোরি যদি আমার ডিফেক্ট থাকে, বয়স হলে সেটা কিছু ডেভেলপ করে, আমার তো 3টে মনে পড়লো আর 2টো মনেই পড়লো না, হ্যাঁ, তখন তো আবার ফোন করে পরিবারকে বললাম যে তুমি আরও কি 2টো বলেছিলে, তখন বললো এই 2টো, হ্যাঁ, তখন অত মনে পড়লো, বুঝতে পেরেছো রিসেন্ট মেমোরি। তাহলে সেটা মানে তার মানে কি, তার নর্মালসি থেকে বয়স হলে পরে সেটা কি হচ্ছে, তাকে একটুখানি ডিজেনারেশন ব্রেনের হয়, তারপরে সেটা রিসেন্ট মেমোরি লস্ট হতে পারে। সেটা ডিজিজ কন্ডিশনও হতে পারে, সাইকিয়াট্রিক কন্ডিশনও সেটা হওয়া সম্ভব। এবং তাকে জিজ্ঞাসা করতে হবে আজকে সকালে উঠে সকাল থেকে সে কি কাজ করেছে না করেছে করতে পেরেছে না। তুমি সকালে উঠে পেপার পড়েছিলে আজকে? এই যে পড়েনি, সে সঠিক উত্তর দিল। টেলিভিশন দেখেছো কি আজকে সকালে উঠে? টেলিভিশন দেখো। টিফিন করেছিলে কি? টিফিন, হ্যাঁ, ওতে কি কি খাবার ছিল? হ্যাঁ হ্যাঁ, লুচি, হ্যাঁ, লুচির সঙ্গে আর কি ছিল লুচিটা সুস্বাদু করার জন্য? হ্যাঁ, আলুর দম ছিল। তাহলে এটা আমারও জিভে জল চলে আসছে শুনে। তারপরে এই যে জিনিসটা, তার মানে কি এর পারফেক্ট একদম। আগে যে বসিয়েছি, হ্যাঁ, একটা সুস্থ সুন্দর লোক বসেছে এখানে এসে, হ্যাঁ, তারপরে বুঝতে পারছো তো? তার মানে এটা হচ্ছে রিসেন্ট মেমোরি একদম পারফেক্ট। আর রিমোট মেমোরিও পারফেক্ট, আমি জানি কি করে, কারণ তুমি প্রাইমারি স্কুল যখন পড়েছিলে সেই স্কুলের নাম মনে আছে তোমার? বলো দেখি। হ্যাঁ, সেটা কোন জেলায় সেটা? হ্যাঁ, তার মানে বুঝতে পারছো, তাই এই সবই উত্তর দিতে পারছে। রিমোট মেমোরি ওর সমস্ত খেয়াল আছে, কিন্তু রিমোট মেমোরি সহজে লস্ট হয় না। দেখা গেছে অনেকটা ব্রেন ড্যামেজ হলে তবে লস্ট হয়, বুঝতে পারছো, অনেক, তবে সেটা লস্ট হতে পারে। যেমন লোক মানে বাপের নাম মায়ের নাম চট করে ভোলে না, অনেক রোগ হলেও ভোলে না, কিন্তু অন্য জিনিস ভুলে যেতে পারে। এক্ষেত্রে মেমোরি ক্ষেত্রে আরেকটা আছে রেট্রোগ্রেড অ্যামনেসিয়া, বুঝতে পেরেছো? যদি হেড ইঞ্জুরি হয়, হ্যাঁ, অথবা অনেক সময় ডিপ্রেশনের জন্য মানে তোমার ওই শক দেওয়া হয়, কনভার্সন তৈরি হয়, ইলেকট্রোশক কনভার্সন তৈরি করা হয় তাকে বাঁচাবার জন্য, মানে তার ওই চৈতন্য আনবার জন্য। তারপরে দেখা যাচ্ছে যে ওই যে ঘটনাটা দিল তার আগের 1 ঘন্টা বা হয়তো কয়েকদিন এরকম হতে পারে যে তার ওই সময় যে কি কাজ করেছিল সমস্ত ভুলে গেছে, আবার পরে অনেক সময় রিকভারিও হতে পারে। এটাকে বলছে রেট্রোগ্রেড অ্যামনেসিয়া।
রেট্রোগ্রেড অ্যামনেশিয়া। কাজেই এইগুলো মেমোরি তোমার এটা হচ্ছে, কিন্তু সাধারণত রিমোট মেমোরি সাধারণত লস হয় না। তার কারণ কি, সেটা নানা রকম সার্কিট সেখানে তৈরি হয়। এটা তোমার হায়ার ফাংশন ইসের মধ্যে বই, ফিজিওলজি বই কিছু কিছু দেওয়া আছে, যে সেটা যখন একটা মেমোরি যখন হলো, প্রথমে সেটা রিসেন্ট মেমোরিতেই থাকে এবং তারপরে সেটা হ্যাবিচুয়েটেড হওয়ার পরে পরে তারপরে হয়। যেমন একটা ফোন নাম্বার, তোমাকে আমি বললাম, ফোনে বলে দিলাম যে এই নাম্বারটা লিখে নাও অথবা শুনে নাও, তুমি সেটা লিখে নিলে, নিয়ে তোমার একটা মোটামুটি অভ্যাস হয়ে গেল, তুমি গিয়ে ফোনটা করলে, কিন্তু কয়েক ঘন্টা বাদে কিন্তু তুমি সম্পূর্ণ ভুলে যাবে। কিন্তু বারবার যদি আমি তোমাকে বলি যে এই নাম্বারটা মনে রাখার চেষ্টা করো, তাহলে তুমি দেখবে সেটা তোমার হয়ে গেছে। এই জন্য তোমার যে ফোন নাম্বারগুলো আছে, বেশি ফোন নাম্বার থাকলে, বেশি ফোন থাকলে হয়তো মনে রাখতে পারে না, কিন্তু একটা দুটো ফোন থাকলে সেই ফোন নাম্বারটা তার মনের মধ্যে থেকে যায়। নিশ্চয়ই তোমাদের সমস্ত হয়ে রয়েছে, আর বলতে হয় না। সে তার মানে কি, এটার কনসলিডেশন হয় এবং নানা রকম সাইড দিয়ে সেই জিনিসটা আসে, এবং কোনো সময় কোনো একটা ঘটনা যে ঘটেছিল সেটার যে ভিজুয়াল বা অডিটরি নানা রকম কি দিয়ে সেটা আসে, এবং তার ফলে সেটাকে একটা কি দিয়ে সেটাকে ওপেন করা যায়। আমার কথা বুঝতে পেরেছি? যেমন তোমার কোনো একটা ব্যাড ইনসিডেন্ট, ভালো ভালো মন্দ কোনো ঘটনা যদি সেটা যদি তোমার মনের মধ্যে ঢুকে থাকে, বা সেই জাতীয় ঘটনা যদি ঘটে, সেই পরিপার্শ্বিক যদি ঘটে, তাহলে তোমার মেমোরিতে সেটা, তুমি তো অনেকদিন ভুলেই গেছিলে, তোমার সেটা আবার জাগরুক হয়ে উঠতে পারে। মানে অনেক সাইড দিয়ে সেটা হতে পারে, বুঝতে পারছো জিনিসটা? অনেক সাইড দিয়ে সেটা জাগরুক হতে পারে। তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু সেই জিনিসটা হতে পারে। কাজে এটা, এগুলো হচ্ছে তার মানে মেমোরিটাও এটা। তারপর হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ বলতে সাধারণত এক্ষেত্রে ব্রড সেন্সে বলা হয়, যে শুধু স্পিচ, কথা যেটা বলছি সেটা ল্যাঙ্গুয়েজের একটা অংশ। যেমন কোনো কিছু একটা জিনিস বুঝতে পারা, কোনো একটা তোমার একটা কোনো সেন্স দিয়ে জিনিসটা সেটা বুঝতে পারা, ভিশন হোক, হিয়ারিং হোক, বা অন্য কোনো সেন্স হোক, সেই জিনিসটা বুঝতে পারা। প্রথমে ইন্টারপ্রিটেশন হয়েছে কিনা, তারপরে সেটার মানে কম্প্রিহেনশন, সে বুঝতে পেরেছে কিনা, তারপর সে উত্তর দেবে। যেমন এই যে রোল নাম্বার 27 তুমি বলে না, 26, তা 26 তুমি এই ছবিটা দেখে, তোমার এই ছবিটা দেখে তোমার এটা কি মনে হয়? তুমি আমাকে বলো, ওই ছবিটা দেখে কি, এটা কিসের স্ট্রাকচার? এটা কার্ডিয়াক মাসেল। হ্যাঁ, এই স্ট্রাকচার কি করে বুঝলে তুমি এটা কার্ডিয়াক মাসেল? হ্যাঁ, এখানে, হ্যাঁ এখানে, হ্যাঁ, তার মানে বলেছে স্টার্টেড হয়েছে, স্টার্টেড রয়েছে। এখানে তো স্টেশন বুঝতে পারছো, সেটা দেওয়া আছে একদম উপরেগুলোতে স্টেশন রয়েছে, ডোর কাটা রয়েছে, এইটা বলেছে। কিন্তু এরপরে, এবং এ যথেষ্ট ভালো ছেলে, এবং ও দেখেছে যে ব্রাঞ্চিং হচ্ছে, এবং এর জ্ঞানে আছে যে স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে এরকম ব্রাঞ্চিং পাওয়া যায়, কিন্তু এটা ব্রাঞ্চিং রয়েছে। তখনই সন্দেহ হয়েছে এটা স্কেলেটাল মাসেল নয়, এটা স্টার্টেড, কিন্তু এটা কার্ডিয়াক মাসেল। তারপরে ইন্টারক্যালেটেড ডিস্ক, সেটাও সে বলতে পেরেছে, বুঝতে পেরেছে? তার মানে এক্ষেত্রে তার ল্যাঙ্গুয়েজের যে ফাংশনটা, তার মানে তার ভিজুয়াল, সেটার ইন্টারপ্রিটেশন এবং সেটার আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রিহেনশন পারফেক্ট রয়েছে। এইভাবে হবে, এবং যার কোনো ডিফেক্ট থাকবে সে সেটা হয়তো বুঝতেই পারবে না, সে বলতেই পারে, হয়তো সে জানতো আগে, কিন্তু সে ভুলে গেছে কোনো কারণে। এই জন্য এটাকে সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়, সাধারণত অ্যাফাসিয়া, অ্যাফাসিয়া আর ডিজার্থ্রিয়া। অ্যাফাসিয়া, কি ঘুমিয়ে পড়েছে নাকি? হ্যাঁ, শরীর ভালো নেই? তাহলে পরে তুমি পাশে করে চলে যেত, শুয়ে থাকবে না, উঠে পড়ো। এখানে সাংঘাতিক, এখানে ডাক্তারি খুব কম জানি আমি। হ্যাঁ, এখানে সবচেয়ে বাজে ডাক্তার আমি। ওখানে তুমি এখানে গিয়ে এখানে শুয়ে পড়ো, যাও। হ্যাঁ, না না, তুমি নিয়ে যাও, তো দিকে শুয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এরকম। এখানে যে অন্য জিনিস তুমি যদি বলো, তুমি ফিজিক্সের, ম্যাথামেটিক্সের অন্যান্য জিনিসের যদি বলো, সেটাও আমি চেষ্টা করতে পারবো, কিন্তু চিকিৎসাটা এখানে খুব, আমি থাকলে খুব মারাত্মক, খুব সুস্থ থাকতে হবে এখানে, বুঝতে পারছো তো? এখানে আমার এই সমস্ত ডিফেক্ট আছে, এগুলো জেনে তবে তোমরা এখানে কাজ করবে। হ্যাঁ, তারপর তোমার হচ্ছে কি, এই জন্য বলছি অ্যাফাসিয়া। অ্যাফাসিয়া মানে কি? যেমন একজন লোকের, সে দেখতে কোনো অসুবিধা নেই, সে শুনতেও পাচ্ছে, এবং তার কোনো আদারওয়াইজ কোনো মোটর ফাংশন, সে খাওয়া দাওয়া কোনো কিছুতে অসুবিধা নেই, কোনো প্যারালিসিস নেই, তাই অথচ সে ল্যাঙ্গুয়েজ, সে কিছু কথা বলতে পারছে না। তাকে হয়তো ছবিটা দেখানো হলো, সে সেটা বলতে পারছে না, বা কোনো একটা কিছু একটা লিখে দিলাম, সেটা হয়তো সে হয়তো বুঝতে পারছে কি কি লেখা আছে, কিন্তু সেটার যে অর্থ কি আছে সেটা সে বুঝতে পারছে, বুঝতে পেরেছ? অর্থটা বলতে পারছে না। এবং এটা হচ্ছে যে এটার মধ্যে তার মানে এটা সেন্সরি কম্পোনেন্ট আছে,
একটা মোটর কম্পোনেন্ট আছে, এটা সেন্সরি অ্যাফাসিয়া, একটা হচ্ছে মোটর অ্যাফাসিয়া, আর একটা হচ্ছে দুটো মিশ্রিত হয়ে গ্লোবাল অ্যাফাসিয়া, এগুলো পাওয়া যায়। তাহলে এটা যখন আলোচনা করতে হবে আরেকটা জিনিস জানতে হবে, আমাদের দুটো যে সেরিব্রাল হেমিস্ফিয়ার, এই দুটো কিন্তু সমান ফাংশনিং নয়। যেটা ডমিনেন্ট হেমিস্ফিয়ার বা ক্যাটেগরিক্যাল হেমিস্ফিয়ার, সেটা হচ্ছে রাইট হ্যান্ডেড ইন্ডিভিজুয়াল, তাদের ক্ষেত্রে লেফট সাইডে থাকে, ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে লেফট সাইডই থাকে। সেটা হচ্ছে ডমিনেন্ট হেমিস্ফিয়ার, মানে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করা এবং সেটা বলা, সেটার জন্য লেফট হেমিস্ফিয়ারটিকে বলে ডমিনেন্ট হেমিস্ফিয়ার। ডমিনেন্ট হেমিস্ফিয়ার পোস্টেরিয়র অ্যাসপেক্টে সুপিরিয়র টেম্পোরাল জাইরাসের পোস্টেরিয়রলি একটা এরিয়া আছে ভার্নিক্স এরিয়া, তার পিছনে আছে অ্যাঙ্গুলার জাইরাস। এই ভার্নিক্স এরিয়া এবং অ্যাঙ্গুলার জাইরাস এগুলোর সাহায্যে তোমার অডিটরি এবং ভিজুয়াল যে ইন্টারপ্রিটেশন সেখানে আসছে এবং সেটার অ্যানালিসিস হয়ে সেখানে মিনিংটা সে বুঝতে পারছে। তারপর সেখান থেকে কমিউনিকেটিং ফাইবার দিয়ে ফ্রন্টাল লোবে লেফট সাইডের ক্ষেত্রে, ডমিনেন্ট হেমিস্ফিয়ারের ক্ষেত্রে ব্রোকাস এরিয়াতে যাচ্ছে। ব্রোকাস এরিয়াটা রয়েছে ফ্রন্টাল কর্টেক্সের মোটর এরিয়ার সামনের দিকে আছে, নিচের দিকে, এবং সেখানে ব্রোকাস এরিয়া 44 আর ভার্নিক্স এরিয়া হচ্ছে এরিয়া 22। ব্রোকাস এরিয়াতে হচ্ছে কি, সেটার পুরোপুরি অ্যানালিসিস হচ্ছে, অ্যানালিসিস হয়ে তারপর সেটা সামনে আছে মোটর কর্টেক্স, সেখানে যাচ্ছে, গিয়ে তারপরে অ্যাপ্রোপ্রিয়েট মুভমেন্ট অফ দি লিপস, টাং, বা যে যাতে আর কি তার সাউন্ডটা ঠিক মতো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। যেমন একে এই প্রথমে ছবিটা দেখেছে, বুঝতে পেরেছে কিসের ছবি এবং কিভাবে ডেসক্রাইব করবে সেই যে বাক্যগুলো সে তৈরি করেছে। এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করতে পারে। ওর জায়গায় তুমি বসলে পরে তুমি হয়তো একই জিনিসটা বলতে হতো অন্য ল্যাঙ্গুয়েজে, কিন্তু সেক্ষেত্রে কোনো অসুবিধা কিছু নেই। হ্যাঁ, এবং তার মানে কি, আর সেন্সরি যদি অ্যাফাসিয়া থাকে তাহলে পরে কি হবে, সে এটা দেখেই ঠিক মতো সে দেখছে জিনিসটা, কিন্তু সে বুঝতে পারছে না। যেমন একটা ফরেন ল্যাঙ্গুয়েজ যখন টেলিভিশনে কোনো জায়গায় অনেক সময় খেলাটা দেখার সময় হয়তো দেখাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে কী লেখা আছে, তুমি হয়তো বলবে যে হ্যাঁ কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ আছে, মানে কোনো একটা অ্যালফাবেট বা কোনো কিছু একটা সেন্টেন্স আছে, কিন্তু সেটার যে মানে কম্প্রিহেনশন আমাদের মধ্যে হচ্ছে না, সেটা কি আছে সে বলতে পারছে না। তাহলে সেটা হচ্ছে তোমার ভার্নিক্স অ্যাফাসিয়া বা সেন্সরি অ্যাফাসিয়া। আবার হিয়ারিং, আমি ওকে কিছু বলছি, সে সেটা বুঝে উত্তর দিতে পারছে না। একে আমি যে কটা জিজ্ঞাসা করছি সবটাই অ্যাপ্রোপ্রিয়েট উত্তর দিয়েছে। তার মানে সেক্ষেত্রে এর কোনো রকম সে সেন্সরি অ্যাফাসিয়ার এখানে কোনো ব্যাপার নেই, বুঝলে। আর মোটর অ্যাফাসিয়াটা কথা হচ্ছে, যদি ব্রোকাস এরিয়ায় ডিফেক্ট থাকে তাহলে সে হয়তো রিয়েলাইজ করছে, কিন্তু সেটা যে ভিন্ন ভিন্ন অংশে অ্যানালিসিস করে সে যে বলবে সে আর করতে পারছে না। এই জন্য সেন্সরি অ্যাফাসিয়া যখন ভার্নিক্স অ্যাফাসিয়া, সেক্ষেত্রে তার স্পিচের কোনো অসুবিধা নেই, স্পিচের ভলিউম ঠিকই আছে, কিন্তু সে বুঝতে পারছে না বলে সে যে কী বলছে সেটার কোনো অর্থ নেই। শুনে তুমি বলবে যে এই তুমি আবল তাবল কী কথা বলছো, বুঝতে পারছি সেটা। কিন্তু ব্রোকাস এরিয়া যেটা, তার সেখান থেকে ওই অ্যানালিসিসটা কমপ্লিট হয়ে কোন কোন মাসেলে যাবে সেটা ঠিক মতন হচ্ছে না, ক্যাটেগরিক্যাল হেমিস্ফিয়ার। তার ফলে কি, সেখানে তাকে ডাম বলবে, ডিউএমবি, ডাম হবে, এবং ফিউ ওয়ার্ডস হার্ড টু কাম বাই, আস্তে আস্তে একটু একটু কথা বলবে এবং যেটা প্রায় বোধগম্য হবে, সেটা হচ্ছে মোটর অ্যাফাসিয়া বা ব্রোকাস অ্যাফাসিয়া। আর যে দুটো মিশ্রিত হয়ে যদি এক্সটেন্সিভ ড্যামেজ হয় ক্যাটেগরিক্যাল হেমিস্ফিয়ারে, তাহলে পরে কি হবে, সেখানে তোমার হবে এক্সটেন্সিভ যদি ড্যামেজ হয়, তাহলে পরে সেখানে তোমার মানে দুটোই তোমার রিসেপটিভ এবং এক্সপ্রেসিভ দুটো ক্ষেত্রেই ড্যামেজ হবে, সেটা তোমার এই ক্ষেত্রে হবে। কাজেই এইগুলো তোমার হায়ার ফাংশন, তুমি এগুলো টেস্ট করে তোমার বুঝতে হবে। তারপরে এর মধ্যে হিস্ট্রি, এগুলো ব্যাপার আছে, কিভাবে সেটা ডেভেলপ করলো, কোনো ট্রমাটিক কিনা বা কোনো পোস্ট ইনফেক্টিভ কিনা, বা নানা রকমের যে ফিচার আছে সেগুলো পড়ে। হ্যাঁ, কাজে সেগুলো তোমাদের ফিজিওলজির ক্ষেত্রে অত গুরুত্বপূর্ণ না হলো, একটা আইডিয়া তোমার হলো। তাহলে এখানে তোমার হায়ার ফাংশন হলো, হায়ার ফাংশন। এরপর হচ্ছে তোমার ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভ হচ্ছে তোমার 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে। এর মধ্যে কতগুলো আছে পিওরলি সেন্সরি, আর কতগুলো হচ্ছে পিওরলি মোটর, আর কতগুলো হচ্ছে মিক্সড টাইপ। আজকে অনেক সময় গিয়েছে আর আমি একটু ক্লান্ত আছি, কাজে এই জন্য শুধু অলফ্যাক্টরি নার্ভের টেস্টটা আমি তোমাদের দেখিয়ে দেবো। আর তোমরা এইগুলো পড়ে নেবে, বুঝতে পেরেছো। অলফ্যাক্টরি নার্ভ মানে নার্ভ অফ স্মেল, বুঝতে পেরেছো। এটা প্রথমে এসছে নার্ভ, কারণ এটা হচ্ছে যে ঘ্রাণ দিয়ে মানুষের থেকে কুকুরের গন্ধশক্তি বেশি। এর জন্য দেখবে কোনো জায়গায় খুন খারাপি কিছু হলে পরেই জনগণ বলে এই কুকুর নিয়ে আসো, পুলিশ কুকুর নিয়ে আসো, কারণ মানুষ অনেক কিছু গন্ধ দিয়ে টেস্ট করতে পারে না। মাইক্রোস্মেটিক কুকুর বা এরকম র্যাবিট, এগুলো হচ্ছে ম্যাক্রোস্মেটিক, এবং এদের অনেক এরিয়া আছে ব্রেনের ঘ্রাণ দিয়ে শোনে।
ধ্যানেন পশ্যন্তি পশ্যা, ধেয় পশ্যতি পণ্ডিতা, আর ভূতে পশ্যন্তি বর্বরা। বুঝতে পেরেছো? ঘ্রাণ দিয়ে পশু বুঝতে পারে ভালো মন্দ, হ্যাঁ, পণ্ডিতরা ধ্যান করে সেটা বুঝতে পারে যে এটা কাজ করলে এরকম ক্ষতি হতে পারে। আর ভূতে পশ্যন্তি বর্বরা, ঘটনা ঘটে যাওয়ার পরে বর্বরদের চৈতন্য হয় যে এই কাজটা করা উচিত হয়নি। বুঝতে পেরেছো তো? এখন সেই জন্য এটা তোমার প্রথমে এইটা, এবং এক্ষেত্রে যে থ্যালামাসের সঙ্গে যোগ আছে ঠিকই, কিন্তু সরাসরি অন্যান্য সেন্সেশন সব থ্যালামাসের মধ্যে দিয়ে যায়, এটা সরাসরি ব্রেনের সেই ওই স্মেল ব্রেনে চলে যায়। আনকাস, পারা হিপোক্যাম্পাল, জাইরাস, এগুলো যেগুলো হচ্ছে ম্যাক্রোসোমেটিক অ্যানিমালদের ওয়েল ডেভেলপ, সেখানে যায়। মানুষের ক্ষেত্রে ঘ্রাণটা অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ঘ্রাণের গুরুত্ব আছে। বুঝতে পারছো? শিশু যখন জন্মায় তখন সে মাকে যে চিনতে পারে, সে ঘ্রাণ থেকেই বুঝতে পারে। বুঝতে পারছো? ঘ্রাণ থেকেই বুঝতে পারে, সে তার অত তখন ভীষণ বা অত কিছু ডেভেলপ করে না। সেই জন্য, কারণ আমরা যখন সৃষ্টি হই, সৃষ্টির আমরা প্রথমেই এককোষী ছিলাম, তারপরে এককোষী ছিলাম, এখন আমাদের রূপের পরিবর্তন হচ্ছে, সেই রূপের পরিবর্তন হয়ে হয়ে তারপর মানে বুঝতে পারছো তো, এইভাবে নেচারে সবসময় যাচ্ছে। সমস্ত প্রাণীর ক্ষেত্রে একই নিয়ম, উদ্ভিদেরও একই নিয়ম, একটা কোষ থেকেই শুরু হয়ে সেটা হচ্ছে। কাজে কোনো একটা লোকের এর জন্য কোনো বছরের ছবি দেখবে পুরনো ছবি হলে হবে না, নতুন ছবি নিয়ে আসুন। কেন বলছে? সেই জন্য চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তা সেক্ষেত্রে এই ক্ষেত্রেও তোমার ঘ্রাণটার একটা ইউটিলিটি আছে। এজন্য নবজাত শিশু মাকে চেনে, তার ঘ্রাণ থেকে চিনতে পারে, সেটা বুঝতে পেরেছো? এটা প্রুভড হয়েছে। কাজেই ঘ্রাণের এখানে মূল্য আছে। এখন সেটা ঘ্রাণটা সাধারণত কমে যেতে পারে। কেন কমে যাবে? হচ্ছে এই কারণে যে তোমার এখানে তুমি নেজাল অবস্ট্রাকশন যদি কোনো কারণে থাকে, বা নেজাল ক্যাটার হতে পারে। নেজাল ক্যাটার মানে হচ্ছে কমন কোল্ড যদি হয়, তাহলে তার ফলে সেক্ষেত্রে তোমার এই প্রথমে আগে দেখে নিতে হবে যে এটার পরীক্ষাটা কি করে করতে হবে। দুটো সাইড দিয়ে এখানে ক্রিপিফর্ম প্লেট আছে, এথময়েড বোন, যেখান থেকে তোমার গিয়েছে। এই যে বল অফ দি নোজ, এটা আমি এভাবে তুলে ধরবো, দেখে নাকে দেখো, এই দুটো নেয়ার দেখো। এই তুমি হাসবে না, এটা এই সমস্ত। হ্যাঁ, আবার অন্য কাউকে আবার কি করাবে? তোমার মতো বুদ্ধিমান লোক আছে নাকি? হ্যাঁ, নাকটা দেখো, নাকের ভিতরে দেখো, ফুটো দাও, দেখো। হ্যাঁ, দেখো কি দেখো, যেখানে কোনো সিক্রেশন আছে তা নয়। আর নেজাল সেপ্টামটা দেখো কোনো দিকে ডিবেটেড আছে কিনা, একটু লেফট সাইডে ডিবেটেড আছে না সেপ্টামটা, না সোয়েলিং হয়ে রয়েছে, একটুখানি ডিবেটেড হয়ে রয়েছে তো? হ্যাঁ, ডিবেটেড রয়েছে। তাহলে প্রথমে এটা দেখে নিতে হবে, যে দুটো নেয়ারসি দেখে নিতে হবে। এই দুটো নেয়ারসি দেখে নিতে হবে যাতে কোনো সোয়েলিং আছে কিনা, এর আইদার কোনো সোয়েলিং অথবা নেজাল সেপ্টাল একটু বাদিকে ডিভিয়েশন হয়ে রয়েছে। কারণ যদি ব্লক থাকে তারপরে তো কোনো স্মেল যাবে না। বুঝতে পেরেছো? সেই জন্য তারপর টেস্ট করার জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি প্রথমে হিস্ট্রিতে নিতে হবে, আপনার ঘ্রাণের কোনো অসুবিধা আছে কিনা। কেউ আমি গন্ধ শুকতে পারছি না, তাহলে সেই ক্ষেত্রে তার এটা টেস্ট করতে হবে। টেস্ট করার জন্য তোমার ক্লোভ অয়েল, লবঙ্গের তেল, হ্যাঁ, এইগুলো ব্যবহার করতে হবে, যেটা ট্রাইজেমিনাল নার্ভকে স্টিমুলেট করবে না, এরকম নিতে হবে। ঝাঁজ থাকলে হবে না, ফরমালিন, ক্লোরিন এগুলো থাকলে হবে না। বুঝতে পারছো? যেগুলো মানে শুধুমাত্র এক্সক্লুসিভলি olfactory রিসেপ্টরকেই স্টিমুলেট করবে, সেরকমই নিতে হবে। তার নিয়ে ইন্ডিভিজুয়ালি টেস্ট করতে হবে। তারপর প্রথমে এটা ইন্সপেকশনটা হলো, তারপরে টেস্ট করতে হলে পরে তারপরে তাকে বলতে হবে এই যে এটা গন্ধদ্রব্য নিয়ে এসছি আমি, এটা গন্ধদ্রব্য নিয়ে এসছি। তুমি শুনলে বুঝতে পারবে। নাকটা বন্ধ করো, এক সাইডে নাকটা বন্ধ করো, বন্ধ করো, চোখ বন্ধ করো। আমি দূর থেকে কাছাকাছি নিয়ে আসবে, তুমি একটু স্নিপ করবে। হ্যাঁ হ্যাঁ, করে তুমি একই ভাবে খুব হ্যাঁ করে তুমি বলবে কোনো ঘ্রাণ পাচ্ছ কিনা, কোনো ঘ্রাণ পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, চোখ বন্ধ করে রাখো, আর কাছাকাছি নিয়ে আসছি, ঘ্রাণে বাড়ছে। হ্যাঁ, এবার হ্যাঁ ওইদিকে এটা বন্ধ করো। হ্যাঁ, চোখ বন্ধ করে থাকো, আমি কাছাকাছি নিয়ে আসছি। ঘ্রাণ যখন পাবে একটু স্নিপ করো। হ্যাঁ হ্যাঁ, গন্ধ পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছ? হ্যাঁ, এটা উত্তর দিয়েছে। দুপাশি গন্ধ পেয়েছো? হ্যাঁ, তুমি দুপাশে গন্ধ পেয়েছো তো? দুপাশি গন্ধ পেয়েছো তো? দুপাশি সমান পেয়েছো তো? গন্ধের প্রকৃতি কিসে কিরকম? নারকেল তেল। হ্যাঁ, নারকেল তেল। তারপরে সুগন্ধ পেয়েছে, দুর্গন্ধ পাইনি। হ্যাঁ, তারপরে কতগুলো টার্ম আছে। হ্যাঁ, অ্যানোসমিয়া, প্যারোসমিয়া, এই সমস্ত শব্দ আছে। বুঝতে পেরেছো? এই যে এখানে তোমার হাসবে না, এটা পরীক্ষার সময় এটাই দেখাতে পারে না, জানো তো, পরীক্ষার সময়।
এই যে একটু শুনে নাও, তারপর তোমাদের ছেড়ে দেবো আমি। এই যে এই দেখো, এই যে ডিফাইন অ্যানোসমিয়া, প্যারোসমিয়া, হাইপসমিয়া। এটা বই থেকে আমি পড়ে শুনে দিচ্ছি, কোনো রকম ভুল থাকার সম্ভাবনা নেই। হ্যাঁ, কি যাও তাহলে তুমি বসো। Anosmia is a complete absence of smell. Complete absence of smell. Parosmia is alteration of character of smell. মানে সুগন্ধের জায়গায় দুর্গন্ধ পেতে পারে, হ্যাঁ, এগুলো হতে পারে। Hyposmia is the reduction of the sense of smell. All these conditions usually develop due to bilateral damage of olfactory mucosa or olfactory pathways by trauma or disease. Trauma or disease এটা হতে পারে। কমন হচ্ছে কমন কোল্ড, ওইটাকে বলে ন্যাজাল ক্যাটার, ওইটাতেই সাধারণত লস হয়, টেম্পোরারি লস হয়। নেম এ কন্ডিশন ইন হুইচ দি সেন্স অফ স্মেল ইজ গ্রেটলি ইনক্রিজড। অনেকে খুব সেন্সিটিভ হয় ঘ্রাণের সময়। তারপরে কি কারণটা দিয়েছে, দি পারসনস উইথ অ্যাডেনাল ইনসাফিসিয়েন্সি, অ্যাডিশনস ডিজিজ, অ্যাডেনাল ইনসাফিসিয়েন্সি হ্যাভ গ্রেটলি ইনক্রিজড সেন্সিটিভিটি ফর স্মেল। The persons with adrenal insufficiency have greatly increased sensitivity for smell. Mention a few unique features associated with sense of smell. Unique features. যে গন্ধ আছে না, তুমি দেখবে এর জন্য যারা অ্যানাটমি ডিপার্টমেন্টে কাজ করে তাদের এই গন্ধ লাগে না, কারণ সেটা অ্যাডাপ্টেশন হয়ে যায়। এই জন্য তাই এখানে সেই উল্লেখ আছে, এদের ভাষায় কি লিখেছে, অ্যান্সার 1, all the sensations general and special pass through the thalamus and project to neocortex. Neocortex মানে হাইয়ার কর্টেক্সে যাচ্ছে, whereas the smell pathways have no relay in the thalamus and there is no neocortical projection area for olfaction. বুঝতে পারছো, এটা যে প্রিমিটিভ কর্টেক্স বা অ্যালোকর্টেক্স বলে, অ্যালোকর্টেক্স বলে। হ্যাঁ, এটা হচ্ছে এদের ক্ষেত্রে, এর জন্য লোয়ার অ্যানিমালের ক্ষেত্রে এই জায়গাটা ডেভেলপ, মানুষের ক্ষেত্রে আনকাস, প্যারাহিপোক্যাম্পাল, জাইরাস, এগুলোকে এই স্মেল কর্টেক্স বলা হয়। তারপরে যে দি রিসেপ্টর নিউরনস আর ইন ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দি এক্সটার্নাল এনভায়রনমেন্ট, এবং এটাই একমাত্র জায়গা যেখানে এক্সটার্নাল এনভায়রনমেন্টের কন্ট্যাক্টে চলে আসছে। তারপর দি স্মেল রিসেপ্টরস আর ডিস্টিংক্ট রিসেপ্টরস as well as telereceptor as well as chemoreceptors. Thus their adaptation is early and rapid. Adaptation. এই জন্য দেখবে ফুলের গন্ধ প্রথম যত ভালো লাগে, খানিকক্ষণ বাদে দেখবে সেই গন্ধটা আর পাওয়া যাচ্ছে না। এটা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছি প্রত্যেকে। একটা সেন্ট দিলে প্রথম গন্ধটা পাচ্ছে, তারপরে আর গন্ধটা পাচ্ছে, তারপরে অন্যরা পাচ্ছে, তুমি আর সেই গন্ধটা পাচ্ছ না। এরকম অ্যাডাপ্টেশন হয়। তারপরে হোয়াট ইজ olfactory fatigue? How can it be measured? Olfactory fatigue কাকে বলে সেটা বলছি। Answer. Adaptation to smell of odoriferous substances is called olfactory fatigue. It develops within seconds or minutes depending upon the nature of the substance. The degree of adaptation can be measured by the rise in threshold concentration required to excite the sense of smell. থ্রেশহোল্ড কনসেন্ট্রেশন যদি বাড়ানো যায়, কনসেন্ট বাড়ালে গেলে তারপরে আবার সেই ঘ্রাণটা পেতে পারে। হোয়াট আর দি ম্যাক্রোসম্যাটিক অ্যান্ড মাইক্রোসম্যাটিক অ্যানিমালস? দি olfactory sense is highly developed in rabbit and dog, which is called macrosmatic. এই জন্য দেখবে বেশ করে তোমার ওই কোনো কুকুর আছে, দেখবে তারা কোনো ডেড বডি খুব ঠিক বুঝতে পারে, হ্যাঁ, এবং অনেকদিন আগে যদি পুঁতে থাকে তাহলে সেটা ব্লাড হাউন্ড বলে তাদের, এবং দেখা যাচ্ছে যে ডিটেকটিভরা তাদের সাহায্যে এরকম বার করেছে। একটা লোককে খরচ করে কেউ পুঁতে রেখে দিয়েছিল, তারপর সে মনে করেছিল বোধহয় এটা চাপা পড়ে গেল, তারপর ব্লাড হাউন্ড এসে ঠিক জায়গাটা বার করলো, তারপরে দেখা গেল যে তার ডেড রিমেন্স রয়েছে। তারপর ডিএনএ টেস্ট করে সেই লোকটার অস্তিত্ব বোঝা গেল, তারপর যে খুন করেছিল তাকেও পাওয়া গেল। বুঝতে পেরেছো, এরকম ঘটনা আছে, মাঝে মাঝে সিরিয়ালগুলোতে দেখায়। However, it is much less in man, apes, monkeys, primates, which are called microsmatic. This is due to the fact that the total area of olfactory mucous membrane is much larger in dogs and rabbits as compared to humans. তাহলে এই মোটামুটি তোমার এটা কভার করে দিলাম। তারপর তোমরা এর পরের দিন থেকে
ওই তোমার এই হবে, ওই সেকেন্ড বাই এগুলো হবে। হ্যাঁ, তোমরা আগে এইগুলো পড়ে নেবে এই সমস্ত। এই সেন্সরি অ্যাফেসিয়া কিংবা ফ্লুয়েন্ট অ্যাফেসিয়া আমি যেটা বললাম, আর মোটর আর নন ফ্লুয়েন্ট অ্যাফেসিয়া। বেশ, আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ডিসআর্থ্রিয়া। ডিসআর্থ্রিয়া হচ্ছে যে তোমার স্ট্যামারিং বা লালিং, এগুলো হচ্ছে তোমার ডেভেলপমেন্টাল ডিফেক্ট, কিন্তু লালিংটা কিন্তু অর্গানিক ডিজিজ হতে পারে হিয়ারিং লস থাকলে। যেমন লালিং অর বেবি স্পিচ, ইন দিস কন্ডিশন all difficult consonants are dropped. The person speaks like a baby. Lalling in adults is usually as a result of congenital or infantile deafness. Speech is usually louder than normal. বুঝতে পারছো? এই হচ্ছে মোটামুটি তোমাদের এটা আমি বলে দিলাম। কিছু কিছু জিনিস ভুলে গেছি, কিন্তু পড়ে নেবে। আর এই বইটা দেখে নাও, এর বইটা ভালো, জৈনের বইটা, আর এই বইটা তোমাদের আমি বলে দিয়েছি। হ্যাঁ, এই বইটা, এবং এর থিওরিটাও ভালো খুব। হ্যাঁ, তাহলে আজকে এই অবধি থাকুক।